নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াজ হ্যাপি জোনে। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় পর্বে আজ আপনাদের নিয়ে চলেছি আরও নতুন নতুন অভিজ্ঞতার খোঁজে। থাকছে সুন্দরবনের মনমুগ্ধকর প্রকৃতি, নদীর অপূর্ব সৌন্দর্য আর অবশ্যই মুখরোচক ইলিশের বিশেষ সব পদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে আমাদের সুন্দরবন ট্রিপের। এখন সদ্য আমরা বোটে উঠলাম। এবার আজকে সারাদিন যে যে স্পট গুলো দেখার আছে সেগুলো দেখবো, ঘুরবো। আজকের ওয়েদারটা একটু মেঘলা। গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে। গতকাল রাত্রিবেলা 10টার পর থেকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে। ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, ওয়েদারটা ঠান্ডা আছে। এবার বাইরের সিনারিও গুলো তোমাদের দেখাবো, চলো। হাতে চলে এসছে গরম গরম চা। বোটে উঠেই প্রথমে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে। আমরা এখন এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যানিচুরিতে। এই যে আমাদের বোট, এখন সবাই নামছে। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে দেখার মতন। এই হলো এন্ট্রেন্সটা এটার। এই যে ঢোকার সময় এখানে বনবিবির মন্দির আছে। এখানে রয়েছে, এটা হচ্ছে ব্রিডিং সেন্টার অ্যাকচুয়ালি। কচ্ছপ গুলো যেগুলো রয়েছে এটা হলো ব্রিডিং সেন্টারটা। প্রভাত, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড। আমার নাম পার্থ মাইতি। আজকে আপনারা যতক্ষণ ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমায় করবেন, আমরা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করবো। আজকে আমরা যে সুন্দরবন জঙ্গলটা ঘুরবো, এটা সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং বদ্বীপ অঞ্চল, এবং যেখানে বন্য পোস্টার দেখা যায়। এখানে সবই কিন্তু বুশ টাইপের, গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়। বেশিরভাগ অংশটাই কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং জোয়ারের সময় জল প্রবেশ করে যায়, কাদা জাল জালে স্যাঁতস্যাঁতে ভাব, যাকে পরিষ্কার বাংলা ভাষায় যে বাদা বন। 2 ফুট কি 5 ফুট ভেতরে বন্য পশু থাকবে আমরা সহজে দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে, দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার না। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর পুরোপুরি ফ্রেশ অক্সিজেন। কোনো যদি বন্য পশু আমরা দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাওয়া না। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালি, এটা হচ্ছে রেঞ্জ অফিস। এখান থেকে পারমিশন নিয়েই আমাদের জঙ্গল সাফারি শুরু হবে। আমরা এই সজনেখালিতে কি পাবো? সজনেখালিতে প্রথমে পাবো আমরা রকমের বিরল প্রজাতির কচ্ছপ, যার নাম হচ্ছে রিভার ট্রাপিন, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বাটাগুর বাসকা। সারা বিশ্বে ঘুলের পরিসংখ্যান খুবই কম। সজনেখালিতে এর কৃত্রিম প্রজনন কেন্দ্র, এখান থেকে বাড়িয়ে 400-এর মতন করা আছে এবং 7খানা ক্যাম্পে রাখা আছে। আমরা জানি যে কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওয়েট হয়। এই প্রজাতিরা কিন্তু 30 বছর বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি যার ওয়েটটা হয়। আর সাধারণত সব প্রজাতির যেটা পুরুষ সেটা একটু বড় সাইজের হয়, মহিলাটা একটু ছোট সাইজের। এটা কিন্তু আবার উল্টো, পুরুষটা একটু ছোট সাইজের হয়, একটু কালারফুল হয়, আর যেটা মহিলা সেটা একটু ধূসর কালারে থাকে। আর সুন্দরবনের মেন কুমির প্রকল্প হচ্ছে ভাগভাগপুর, যেটা পাথর প্রতিমার সাইডে। সেখান থেকে নিয়ে এসে আমাদের সজনেখালির পুকুরে রাখা হয়, এখান থেকে বাড়িয়ে আবার নদীতে ছেড়ে দেওয়া। আর ওয়াচ টাওয়ার, যেখানে যেখানে টুরিস্ট যেতে পারে সেখানে একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ার সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। কারণ এখানকার যে খাল খাড়ি আমরা নদীগুলো দেখছি সেগুলো কিন্তু সবই বঙ্গোপসাগরে, এগুলো শাখা প্রশাখা বঙ্গোপসাগরের নোনা জল, ব্যাক ওয়াটারই আসছে। কিন্তু প্রত্যেকটা বন্যপশু নোনা জল খায়, খেতে অভ্যস্ত, কিন্তু এই বর্ষার জলকে যে ধরে রেখে স্টোর করে রেখেছে, এই মিষ্টি জলের সাহায্যে বন্যপশু একবার পেয়েছে সে বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে, একবার স্বাদ বুঝে গেছে। আর যেহেতু পূর্বে বলেছি 2 ফুট 5 ফুট ভেতরে বন্যপশু দ্বারা আমরা সহজে দেখতে পাবো না, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াচ টাওয়ারের সামনে অবজারভেশনের পরিদর্শনের জন্য লাইন তৈরি করে জঙ্গল কেটে, ওই লাইনগুলো থেকে যদি কোনো বন্যপশু ক্রস করে বা জল খেতে আসে আমরা টুরিস্টরা দেখতে পাই, তার জন্যই অবজারভেশন লাইনগুলো তৈরি করা আছে। আর সুন্দরবনের যে বিখ্যাত ম্যানগ্রোভ, যেখান থেকে সুন্দরবনের নাম হচ্ছে সুন্দরী গাছ, আমরা কিন্তু সব জায়গায় দেখতে পাবো না। এটা কম লবণাক্ত মাটিতে জঙ্গলের ভেতরে উঁচু জায়গা, যেখানে সহজে জোয়ার ভাটার জলটা পৌঁছাতে পারে না। সেই সুন্দরী গাছটা কিন্তু আমরা শুধুমাত্র ক্যাম্পগুলোতে আমরা দেখতে পাবো, যেটা এখানে আছে। যার
জাতি ধর্ম নির্বিশেষে যারা জঙ্গলের উপর ডিপেন্ড করছে জীবন জীবিকার জন্য মাছ কাঁকড়া মধু সংগ্রহ বা ফরেস্টার ডিউটি করছে, তারা মা বনবিবিকে স্মরণ করে তবেই জঙ্গলে প্রবেশ করে। কার হাত থেকে বাঁচার জন্য? বাঘ রূপে আমরা যাকে দেখছি তিনি হচ্ছে দক্ষিণ রায় বা বড়মিয়া, তার হাত থেকে বাঁচান। আমরা হয়তো টুরিস্টরা 30 সেকেন্ডের জন্য দেখতে ওয়ার্ল্ড ফেমাস যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, যে প্রতিনিয়ত যারা জীবন যুদ্ধ করছে, যারা জঙ্গলে যাচ্ছে জীবিকার জন্য, তারা চায় না মানে দেখাটা হোক, কিন্তু তাদের সঙ্গেই দেখাটা হয়, তারা নামটাই ধরে না, তারপর দক্ষিণা বাবা। এই মা বনবীর মন্দির আছে, পুরনো দিন একটা ভ্যাসেল, আর যেটা পুরো একটা হচ্ছে আমাদের ফ্লোটিং ক্যাম্প ছিল। আর সুন্দরবনে যে 84 রকমের গাছ আছে, কোরান, গেওয়া, হেতাল, বাইন, সুন্দরী, কোনটা কোন গাছ পরিচিতি ঘটানোর জন্য সুন্দরখালিতে ম্যানগ্রোভ পার্ক তৈরি করা আছে, লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম গাছে গায়ে লাগানো আছে। আর ওয়াচ টাওয়ার, সেখান থেকে আমরা ওপেন ফরেস্টে খালখালির মধ্যে থেকে আমরা সাফারি করতে আমরা যাবো দো বাঁকি, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, কিন্তু ব্রিজ করা আছে, দুদিকে ওপেন ফরেস্ট। তারপরে আমরা যাবো পঞ্চমুখানি, 5টা নদীর সঙ্গম, 5টা নদী মিশে বঙ্গোপসাগরে চলে গেছে। মেন হচ্ছে মাতলা এবং দিল্লি। এবার যেটা বলে দিই, আমাদের বোটের নাম হচ্ছে মা ফুলেশ্বরী, সেহেতু টিমটার নাম কিন্তু ফুলেশ্বরী, কারণ আমরা একটা ঘাটে এন্ট্রি নিলাম, এক্সিট কিন্তু বেরোনোর পর অন্যদিকে। আমরা যখন জঙ্গলে যে ক্যাম্পগুলোতে নামবো, সৌজন্যখালী বা দোবাঁকি, ফোনের নেটওয়ার্ক থাকবে না। বিশেষ করে বোটে লঞ্চে যখন উঠবেন তখন দেখে নেবেন যে কাছের মানুষ, প্রিয়জন এসছে, নিজের গ্রুপটা এসছে কিনা, দেখে গেলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হবে। গ্রুপের সঙ্গে থাকবেন, ফুলেশ্বরী বললে কাছাকাছি। আর আমাদের কিছু নিয়ম কানুন আছে বলে দিচ্ছি, প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিস কেউ নদীতে ফেলবেন না। ওয়ান টাইম ইউজ অ্যান্ড থ্রো, যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল বা জলের বোতল, বিসলারি কিনলে থামস আপ, স্প্রাইট, এদের বোতল কোনোভাবেই বের করবে না। এই যে এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এটি হচ্ছে গোলপাতা গাছ। এটা দিয়ে হচ্ছে দেখতে লম্বা হলো, নাম হচ্ছে গোলপাতা, যেটা দিয়ে আগেকার দিনে মানুষ ঘর তৈরি করতো, ঘরের ছাউনিটা গোল আকৃতি, সেখান থেকে নামটা এসছে গোলপাতা, এবং গাছটার নাম গোলপাতা গাছ। এবং আজকে যে আমরা সুন্দরবন জঙ্গলে ঘুরবো, সব ম্যানগ্রোভ যে লবণাক্ত উদ্ভিদ, প্রত্যেকের গাছের ফল কিন্তু মানুষ খেতে পারে না, মানুষ খাওয়ার যোগ্য নয়। এই গোলপাতা এবং কেওড়া গাছের ফলটা মানুষ খেতে পারে, মানুষ খাওয়ার যোগ্য। এবং তালের মধ্যে যেমন শাঁস হয়, ঠিক এরকম ফলটা কালের মধ্যে শাঁস হয়ে থাকে, খাওয়া যায়, মানুষ খেতে পারে। আর এ থেকে খেজুর গাছ বা তাল গাছ থেকে আমরা রস নিশ্চিত করি, এ থেকে রস নিশ্চিত করে, তাতে গুড় বা তাড়ি, এবং বাংলাদেশ পাটে এই গাছ চাষ হচ্ছে এবং কেনা বেচা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এ থেকে যে গুড়টা তৈরি হয় সেটা কিন্তু সুগার ফ্রি। দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে। এখনো অব্দি কিছু দেখতে পাইনি আমরা, যদিও বা ওয়াচ টাওয়ার থেকে, কিন্তু অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। আমরা কেবলমাত্র একটা মদন টাক দেখতে পেয়েছি। সুন্দরবনের যে বিখ্যাত গাছ, যে বিখ্যাত ম্যানগ্রোভ, এটাই সেই সুন্দরী। অনেকে মনে করে থাকে সুন্দরবনের নামকরণ এই সুন্দরী গাছ থেকে হয়েছে। এই গাছটা দেখতে সুন্দর নয়, এর গুরুত্বটাই সুন্দর। গুরুত্ব মেনলি এই গাছের কাঠ, রূপ নয়, গুণটাই মেন। এই গাছের কাঠ দিয়ে যদি কোনো ফার্নিচার করা হয়, কোনো পোকাতেও নষ্ট হবে না, বা নদীর যে নোনা জল তাতে সহজে ক্ষত হয় না, শাল সেগুনের থেকেও বেটার। কিন্তু এই যখন আমরা বোটের মধ্যে থেকে ওপেন ফরেস্টে করে সাফারি করবো, এই গাছটা আমরা কম দেখতে পাবো, কম লবণাক্ত মাটিতে, জঙ্গলে ভেতরে উঁচু জায়গা, যেখানে সহজে জোয়ার ভাটার জলটা পৌঁছাতে পারে না, সেখানেই কিন্তু এই সুন্দরী গাছটা হয়ে যায়। 9064 বর্গ কিলোমিটার, আমাদের ইন্ডিয়া পার্টে 964 আর বাংলাদেশ পার্টে 5800 বর্গ কিলোমিটার, এবং ভাগ করে দিয়েছে রায়মঙ্গল এবং কালিন্দির, যেখানে বর্ডার পেট্রোলিং করছে, এখানে কোনো ফেন্সিং বা জাল দেওয়া নেই। এই বন্য পশুরা কিন্তু এখানে অবাধ বিচরণ করতে পারে, এপারের বাঘ ওপারে যেতে, ওপারের বন্য পশু এপারে আসতে পারে। এই আইল্যান্ড ট্রিপ নিয়ে এবার যেটা বলি, আজকে ব্রেকফাস্টে আমাদের লুচি রয়েছে, ছোলার ডাল রয়েছে, আর মিষ্টি রয়েছে। এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করছি আজকে।
হাতে চলে এসছে লোটে মাছের পকোড়া। ফ্রাই। ওই তো তাই। আমরা এখন এই মুহূর্তে রয়েছি দোবাকি ক্যাম্পে। ভেতরে প্রচন্ড জল হয়ে রয়েছে। এখন এগিয়ে যাব, এগিয়ে দেখবো কিছু দেখা যায় কিনা আদেও। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। বোট থেকে নামার সময় মনে হলো একটা যুদ্ধ করে নামলাম আমরা। এখান থেকে প্রায় 700 মিটারের মতন আমাদের হেঁটে যেতে হবে। পুরোটাই এরকম ফেন্সিং দেওয়া রয়েছে, চারিদিকে ঘন জঙ্গল। এখন তো ভরা কোটাল চলছে, যার জন্য প্রচুর জল রয়েছে ভেতরে। শীতে যখন আসবে বা ভরা কোটাল বা অমাবস্যার টাইমটা যদি একটু অ্যাভয়েড করে আসা যায়, তাহলে এতটা জল থাকে না ভেতরটায়। পশু পাখি দেখার চান্স অনেক বেড়ে যায় সেই টাইমটা। শীতকালে মোস্টলি বললো যে পশু পাখি দেখার চান্সটা খুব থাকে। আমরা হরিণ দেখতে পেয়েছি জন্য সব লাফাতে লাফাতে যাচ্ছি এখন। বুঝতে পারছি না কোথায়। আসবে না। বাহ, সুন্দর হরিণ দেখা যাচ্ছে। আমরা অবশেষে একদম সামনাসামনি হরিণ দেখতে পাচ্ছি। এই দেখো, ওখানে হরিণ দেখতে পেয়েছি অবশেষে। মোবাইল খাবে নাকি? ওটা খাবে? আমার হাতটা ছেড়ে দিত। এই মাত্রই তো চাটনি। আমাকেও ছেড়ে দিয়েছে। জিভটা কেমন খসখসে। অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি। হেঁটে আসার একটা আনন্দ হলো যে আমরা হরিণ দেখতে পেয়েছি। এটা একটা আমার কাছে ভীষণ আনন্দের জিনিস যে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। হরিণটা কি মিশুকে, সত্যি খুব মিশুকে। হাতে এসে খাবার খাচ্ছে, মানে ঘাস পাতা যেটাই দিচ্ছি না কেন সেটা খাচ্ছে। এবার আমরা এই ক্যাম্পের শেষ এন্ডে চলে এসেছি, দোবাকি ক্যাম্পের। এবার যাবো আমরা আবার লঞ্চের দিকে। ক্যামেরা কোথায় যাবে না? পার হচ্ছে দেখেছো? কুমিরের বাচ্চা লিস্টে এরকম করতে করতে যাচ্ছে। আমি মাথাটা দেখে বুঝতে পেরেছি যে কুমির ওটা। কেন বলতো মাথাটা বেশ বড় কুমিরের মতো। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। ভাত দিয়ে গেছে, এই যে চুচুড়ি আলু ভাজা, এদিকে আছে ডাল। ও দাদা চলে আসো। ডাল
দিয়ে গেছে কচু শাক তার সাথে, আবার দিয়ে গেছে ইলিশের পাতুরি। এখানে অলরেডি পাবদার ঝাল রয়েছে, সঙ্গে ইলিশের পাতুরি। আমরা এসে পৌঁছেছি এখন সুবর্ণখালীতে। এখানে রয়েছে বনদেবীর মন্দির। দাও ও এক হ্যালো কাদা দিতে নেই আমরা এবারে এগিয়ে চলবো সুবর্ণখালীর ভেতরটা দেখার জন্য। এর ভেতরে এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেমন গড়ান, কৃপা। সব গাছের নাম লেখা রয়েছে, এটার নাম পশুর। কত ধরনের গাছ এখানে সংরক্ষণ করা রয়েছে। এটা এক ধরনের গাছ, বকুল কাঁকড়া। ফার্স্ট তোমার ফুল ফোটে যত ম্যানগ্রোভ আছে, এই লবণাম্ব উদ্ভিদ সুন্দরবনে যত গাছ আছে, তার মধ্যে প্রথম ফুল এই খলসি গাছের আছে, এবং এর ফুলের মধুটাই সুন্দরবনের সবচেয়ে দামি এবং সুস্বাদু। প্লান্ট আছে যেগুলো পাতা ছিলে বা গাঁটা ছিলে সাদা রঙের রস বেরোয়, যেটা চোখে পড়ে চোখ পার্মানেন্ট ব্লাইন্ড অন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন, এই যে ব্লান্ড ইওর আই প্লান্ট বলে দেখা যাচ্ছে। এই গাইড দাদা আমাদের সব গাছগুলো সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। সহজ পথ, এই নেটওয়ার্ক না থাকার জন্য যারা ইনলিগাল ভাবে চলে আসছে তারা কিন্তু ধরা পড়ছে। এরকম অনুপ্রবেশকারী যারা চলে এসেছিল, এই যে ধরে বোর্ড রেখে দিয়েছে, বোর্ডটা রেখে দিয়েছে অনুপ্রবেশকারীদের, বোর্ড পড়ে থাকে। দিনে মানুষ এটা দিয়ে ঘর তৈরি করতো, গোলপাতার ছাউনি। ছাউনিটা, এবং সেই ঘরের ছাউনিটাই সুন্দরবন এরিয়াতে যেহেতু ধান চাষ ছিল না, হোকলা গাছ এবং গোলপাতা দিয়ে ঘর তৈরি হতো, এবং এর ঘরের ছাউনিটা মানে প্রকৃতির এসির মতো, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। বলছি এই যে এটা লাউডোকা নয়, লাউডোকা নয় দাদা, লাউডোকা নয়, সবুজ কালারে এটাকে বলে রেড টেল গ্রিন ফিট ভাইপার। ঠিক আছে, ওয়াচ টাওয়ার দিয়ে উঠে ওই পুকুর পাড়ে কোনো পশু পাখি আসলে দেখা যায়, সেই জন্য সবাই ওয়াচ টাওয়ারে উঠছে। আমি আর উঠলাম না, এত ক্লান্ত লাগছে আর উঠতে ইচ্ছে করছে না। আমি এখান থেকেই দেখি। ওইখানে দেখ একটা বড় আছে, তুই যে লিস্টে দেখতে পাচ্ছিস, তুই যে লিস্টে বেরিয়ে আছে গাছের মধ্যে, তুই যে লিস্টে বেরিয়েছে কাঠের ছিটে ও ছোট বাচ্চা। আজকের মতো আমাদের স্পট ঘোরা শেষ। এখন আমরা ফিরে যাচ্ছি বোটে। এবার যাব আমরা হোটেলের উদ্দেশ্যে। আজকের মতন দিন শেষ। নেক্সট দিন আবার কোথায় নিয়ে যায়, কি হবে দেখাবো তোমাদের।
আজকে আমাদের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখানে সবাই বসে আমরা খাচ্ছি। কেমন টেস্ট? দারুণ। এইভাবে সুন্দরবন ইলিশ উৎসবের আরও একটি সুন্দর যাত্রা শেষ হলো। সুন্দরবনের প্রকৃতি, নদীর সৌন্দর্য আর ইলিশের স্বাদ সবকিছু মিলিয়ে এই ভ্রমণের স্মৃতিগুলো সত্যিই মনে রাখার মতো। আশা করি আমাদের সঙ্গে এই যাত্রাটা আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রিয়াজ হ্যাপি জোনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।